বিরোধীদের ওপর যেখানেই হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি যে কি করেন আমি কিছুই বুঝি না। 144 ধারা দিয়েছেন হবিগঞ্জ শহরে, আর এনসিপির লোকদেরকে বাধা দিয়েছে মৌলভীবাজার থেকে শুরু করে হবিগঞ্জ পর্যন্ত। এটা কেন? সরকার যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যায়, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? এদিকে আবারও হামলার শিকার হলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। রাতে সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে তার গাড়ি বহরে পাথর ছোড়া হয়। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়। আহত হন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 2 জন। হামলার বিষয়টি তার ফেসবুক আইডিতে জানান তিনি। পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন এবং এই ভুলের কাফারা আমি এটা পার্সোনালি নিলাম, আপনাকে দিতে হবে। এবং আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসনামলে, এটা আজকে বাস্তবায়ন হলো এবং আজকে আপনার ক্ষমতা পতন শুরু ইনশাআল্লাহ। তারেক রহমান এবং বিএনপির মান সম্মানের চিন্তাই হয়েছে, কিন্তু চিন্তাইটা তারা করেছে, তাদের কাজের মধ্য দিয়ে চিন্তাই করে। ছাত্রদের যেটা করেছে, কতটা অথর্ব হলে এত মান সম্মান চলে যাওয়ার পরে আবার এমন একটা কাজ করে যেটা দিয়ে মানুষের কাছে হাসির খোরাক হয়। এটা হচ্ছে ব্রেইনলেস আওয়ামী লীগের মতো। এনসিপি লাভ হলো তো ভাই, অনেক লাভ হলো। মূল শক্তি কোথায়? মূল শক্তি ভাই, যে যত কথাই বলেন, ওনাদের পিছনের মূল শক্তি ছাত্র শিবির, জামাত ইসলাম এবং আমাদের মামুনুল হক সাহেব। যতক্ষণ পর্যন্ত এই সংস্কারের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত 11 দলকে কেউ ভাঙতে পারবে না। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে এনসিপির ওপর হামলা করেই যাচ্ছে ছাত্র দলের নেতাকর্মী সহকারে যুব দলের নেতাকর্মীরা। এবার নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলা করে মহাবিপদে পড়তে চলেছে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার, যা নিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে জুড়ে। এবার কড়া সমালোচনা করলো জামাতের আমির বর্তমান সরকারকে, যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। পচা পুরাতন রাজনীতিতে আর বাংলাদেশ ফিরে যাবে না, এটাই হচ্ছে বর্তমান 24 পরবর্তী সাধারণ নাগরিকদের, ছাত্র জনতার বিশ্বাস এবং আস্থা। আমরা পুরানো রাজনীতিতে আর ফিরে যেতে দেব না এই দেশকে। কিন্তু ষড়যন্ত্র স্টিল চলমান। সরকার এখন পর্যন্ত বুঝতে সক্ষম নয় যে পূর্বের রাজনীতি করে আপনি হয়তো ক্ষমতায় একটু টিকে থাকার চেষ্টা করবেন, কিন্তু সেই ক্ষমতাটা যে এত পিছিল, যে কোনো মুহূর্তে সেই ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে, সেটা সম্পর্কে সরকার হয়তো অবগতও নয়। কিন্তু বাংলাদেশের যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনে আর কোনো ফেসিবাদ কায়েম হতে দেওয়া হবে না। স্পষ্ট বক্তব্য, কোনো দলকেই দেওয়া হবে না, বিএনপি না শুধু, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আর ফেসিবাদী আচরণ করবে আর গুনে গুনে প্রতিদিন মানুষ হত্যা করবে, নির্যাতন করবে, সেই রাজনীতি বাংলাদেশে আর ফেরত আনা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী সতর্ক অবলম্বন করুন। হয়তো নাচতে নাচতে কিছু কিছু জায়গায় ছাত্রদল, যুবদল বিভিন্ন জায়গায় ছাত্রদের উপরে, এই যে নতুন তরুণদের দল, তাদের উপরে আক্রমণ করছে, ভাবছেন যে এটা তো সামান্য বিষয়, কোনো বিষয় নয়। আমার ভয় হচ্ছে কয়েকদিন পরে এমন কন্ট্রোলহীন হয়ে যাবেন যে আপনারা হয়তো আক্রমণ করবেন না, কিন্তু আক্রমণের জন্য ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেমে যাবে এবং তারা এই দেশপ্রেমিক ছাত্র জনতার উপরে আক্রমণ করবে। তখন আপনি তাদেরকে কোন ছুতায় আক্রমণ করার ব্যক্তিদেরকে আটকাবেন? এরকম লাগামহীন চলাফেরা গত 2 দিনের মধ্যে যদি একটি দলের উপরে, তাদের কার্যক্রমের উপরে যে কোনো মূল্যে, আমি বারবার বলছি, ষড়যন্ত্র হলে তদন্ত করুন, বিদেশিরা কেউ করলে তদন্ত করুন, বিএনপির কেউ করলে, যুবদলের কেউ করলে, ছাত্র দলের কেউ করলে তদন্ত করুন। আর আপনাদের পরিকল্পনায় হয়ে থাকলে সেটা তো আপনারা ভালো করেই জানেন। কিন্তু এই অবস্থায় বাংলাদেশকে ফেরত দেয়া আর হবে না। বাংলাদেশের তরুণ সমাজ, যুব সমাজ সিদ্ধান্ত নিয়েছে এই বাংলাদেশকে নতুন আলোর পথ দেখাতেই হবে। সে যেই হোক, তাকে কোনোভাবেই আর ওই সুযোগ দেয়া হবে না। আমি জানি না আপনার আশেপাশের পরামর্শক তো এখন রাশেদদের মতো গংরা, যে কারণে ওলট পালট খাওয়ার সম্ভাবনা আছে, যাদের 24 ঘন্টা বিরোধী মত নিয়ে আলোচনা, যেখানে আপনি দেশ গঠন করবেন, মাত্র 6 মাস সময় পান নাই, এর মধ্যেই এই তালবাহনা অবস্থা হয়ে গেলে 16 বছর তো দূরের কথা, 5 বছর ক্ষমতায় কিভাবে থাকবেন, সেই চিন্তাটা আপনাদের এখন থেকে গভীরভাবে করা উচিত। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা সাধারণত হয় একটি সরকার পতনের ঠিক 6 মাস আগে আগে, মানে আন্দোলন জমে, হরতাল চলে, লং মার্চ চলে, বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে সরকার বেসামাল হয়ে যায়, তখন এরকম মাঝে মাঝে আক্রমণ করে তাকে নিয়ন্ত্রণে থাকতে হয়। কিন্তু আজকের 6 মাসের মধ্যে আপনাদের এমন কি হয়েছে যে বাংলাদেশের মাত্র সামান্য 10টা ছেলের একটা অনুষ্ঠানের পদযাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারেন না, সামান্য মানুষদেরকে আপনার প্রোটেকশন দিতে পারেন না,
যেখানে যায় সেখানে গেলে আপনাদের উপরে আক্রমণ করতে হবে তাদের উপরে, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবেই মেনে নিতে পারছি না। যারা আপনাদেরকে বুদ্ধি দিচ্ছে, নিশ্চিত থাকেন যারা কমেন্টস করছে, উৎসাহ দিচ্ছে, ওদের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করছে, নিশ্চিত থাকেন এরা আপনাদের কল্যাণ চায় এমন কেউ নয়। এরা প্রত্যেকেই এমন হয়, এমনও হতে পারে আপনাদের পতন চায় খুব দ্রুত, আপনারা যাতে করে তাড়াতাড়ি সরকার থেকে পড়ে যেতে পারেন, সে কারণেও এরকম একটা গ্যাঞ্জাম লাগানোর জন্য আপনাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র হতে পারে। অতএব আপনার সতর্ক না হওয়ার বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেখলাম আবারও 2-4 জায়গায় গাড়ি বহরে হামলা, এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমি সে কারণেই বলছি পুরাতন রাজনীতিতে বাংলাদেশ আর ফেরত যাবে না। আজকের আমাদের বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন মানুষ, যিনি প্রেসিডেন্ট হবেন বলে শুনতে পাচ্ছি, মন্ত্রী, তার মতো একজন মানুষ যদি আজকের বলতে বাধ্য হয় দেশের কোনো পরিবর্তনই হয় নাই এক্সেপ্ট তারেক রহমান, তার মানে কি তারেক রহমান তো শুধুমাত্র একটা গভর্নমেন্ট না, আপনি ছাড়া কারো পরিবর্তন হয় নাই স্বীকার করে নিয়েছে আমাদের মাননীয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তাহলে জুলাই পরবর্তী বাংলাদেশের পরিবর্তনটা হলোটা কি? কে পরিবর্তন হয়েছে? কার পরিবর্তন হয়েছে? পরিবর্তন না হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে আজকের এই জায়গায় আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র আপনাদের একগুয়ামি আচরণের কারণে। আপনারা সংসদ সদস্য হওয়ার পরে প্রথমেই যখন সংসদে গিয়েছেন, ওই দিনই জুলাই সনদ এবং আপনার গণভোট এবং জনগণের আকাঙ্ক্ষাকে আপনারা সম্পূর্ণ মাটির সাথে মিলিয়ে দিয়েছেন। আপনাদের সালাউদ্দিন সাহেব কথায় কথায় সংবিধান বলতে বলতে সংবিধানই ভুলে গিয়েছে, আইন কানুনে ভুলে গিয়েছে। এখন আপনারা ব্যস্ত আছেন বিরোধী মত দমনের জন্য। আমি নিশ্চিত করে বলতে পারি এরকম যদি চলমান থাকে আপনাদেরকে সাপোর্ট বাংলার জনগণ করবে না। আর এখন যদি সতর্ক হতে পারেন হয়তো পথ পরিষ্কার থাকবে, কিছুদিনের জন্য হলেও ভালোভাবে রাষ্ট্র চালাতে পারবেন। অতএব নিজেরাই নিজেদের জায়গা থেকে একটু অ্যানালাইজ করেন। জামাত বিরোধী দল, স্বাভাবিকভাবে সে বিরোধী রাজনীতি করবে, তার রাজনীতি বন্ধের কি আছে? বিরোধী মতের অন্যান্য রাজনৈতিক দল তারা তাদের মতো রাজনীতি করবে, বন্ধের কি আছে? তারা সংস্কার নিয়ে কথা বলবে, তারা আজকের জুলাই সনদ নিয়ে কথা বলবে, গণভোট নিয়ে কথা বলবে, এটা দোষের কিছু নেই। আপনারা পারলে এগুলা বাস্তবায়ন করেন, না পারলে জাতির কাছে ক্ষমা চাইয়া আপনারা তাদেরকে ভিন্ন কি শুনাইতে চান শুনান। কিন্তু আমি বিশ্বাস করি আজকের যেভাবে আপনারা হাঁটছেন, প্রতিটা সেকেন্ড যেভাবে দেখছি, এভাবে চললে আমার ধারণা আপনারা খুব ভালো শান্তি করতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করেই বলছি, আপনাকে যেহেতু মির্জা ফখরুল ইসলাম বলছে আপনি ভালো মানুষ, তাহলে আপনার ভালো মানুষটার পরিচয় দেওয়ার জন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ করেন, জাতির বিভাজন করিয়েন না। আজকের প্রমাণ করুন যে আপনারা জনগণের পক্ষে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন, 69% জনগণ ভোট দিয়েছে গণভোটের পক্ষে, আপনারা সেই রায় বাস্তবায়ন করুন। সেদিকে কোনো খেয়াল নেই, খেয়াল হচ্ছে বাচ্চা ছেলেরা কোথায় মিছিল করতেছে, কোথায় যাচ্ছে, আপনারা তাদেরকে থামানোর জন্য ব্যস্ত। অন্যদিকে পুলিশ হাহা করে তাকিয়ে আছে, গাড়ির উপরে আক্রমণ হয় দেখে না। আমি তো বারবার এগুলোকে সন্দেহজনক মনে করি। কি উদ্দেশ্য আপনাদের আমি জানি না, আমার তো সন্দেহ হয় এগুলো পরিকল্পিত উপায়ও ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য হতে পারে। না হয় কোনো সরকার 6 মাসের সরকার কারো উপরে আক্রমণ করে, এটা আমার বুঝে আসে না। কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী জীবিত থাকতেও এরকম মৃত্যু লাশ হয়ে যায়, এটা আমার বিবেচনায় আসে না। তারা কি মনে হয় গতকালকে কারো উপরে আক্রমণ হয়েছে, আজকে সেই একই ব্যক্তিদের উপরে আর এক জায়গায় আক্রমণ হবে? এটা কেমন আইন শৃঙ্খলা? তার মানে হচ্ছে আপনারা এটা পরিকল্পিতভাবেই হয়তো ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য করে থাকতে পারেন। যে উদ্দেশ্যেই করুন, সময় কিন্তু মাত্র 6 মাস পেয়েছেন মাত্র, তাতেই যদি শরীর কর্দমক্ত ঘামাইয়া যান তাহলে আগামী 4.5 বছর কি দিয়ে চলবেন? মাননীয় প্রধানমন্ত্রী, অতএব আসুন, আমরা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছি, বলতে বলতে টায়ার্ড হয়ে গিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই 5 বছর অন্তত কথা না বলে থাকা যায় কিনা। আমরাই তো, আপনি ক্ষমতায়, আর একজন বিরোধী দলে, এই তো নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আমরা একে অপরের ক্ষমতা হস্তান্তর হোক, সেই দিকে ভদ্র রাজনীতিতে যেতে চেয়েছিলাম, আমিও সেটাই চাই। কিন্তু চুপ করে আর কতক্ষণ বসে থাকা যায়? একটা ছেলের চক্ষু হানি হয়ে যায়, চোখ উপড়ে ফেলতে হবে এমন কি অপরাধ করেছে? 18 বছরের আলিফ তার চক্ষুটাকে শেষ করে দিলেন। এভাবে করে বাংলাদেশ চলতে পারে না। আইন প্রশাসন আছে, এটা বোঝাই যায় না। এখন সমালোচনা করলে বলবেন ভালো চায় না। আরে ভালো করেন, ভালো কে চাক কি না চাক, জনগণ তো দেখবে যে আপনারা যা করছেন সেটার বিরোধী মতের মানুষরা মিথ্যাচার করছে, জনগণ দেখবে। কিন্তু আপনারা এখন যেটা করছেন সেটাও তো জনগণ দেখছে, জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না। অতএব আসুন, বস্তা পচা পুরানো রাজনীতির দিকে যারা যেতে চান ভাবছেন, কোনো সুযোগ নেই। এভাবেই কিন্তু হাসিনার পতন ত্বরান্বিত হয়েছে, এভাবেই আগামীতে আপনাদের কিংবা অন্য যে কোনো ফেসিবাদী শক্তি হয়ে ওঠা ব্যক্তিদের পতন হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি চাই আর কোনো সরকারের ওরকম পালিয়ে যেতে না হয়। জানি না, আমাদের দেশের বয়স হয়ে গেছে 55 বছর। প্রথম আসলো তাজউদ্দিন সাহেব, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরশাদ সাহেব, আমাদের শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, আমার মাঝখানে 18 মাস ডক্টর ইউনূস, আরও কেউ কেউ ছিল। কার কাছ থেকে কি শিখছে কে আমি জানি না। হ্যাঁ, কেউ কিছু শিখতে চায় না তো ভাই। কারণ কি জানেন, আমরা মানুষের সমালোচনা করতে পছন্দ করি। আর কেন করি? দরকার আছে। এই সমালোচনা না করলে না ভাই এই সমাজ নষ্ট হয়ে যাবে। তো মনে করেন আমি একটু ভুল পথে গেলে আপনি সমালোচনা করতেই পারেন, আর এটা আমাকে মাইনা নিতে হবে। আপনার সমালোচনাই আমাকে একটা গাইডলাইন দিবে যে তুমি এদিকে না, এদিকে না, এদিকে যাও। কারণ কি জানেন, সমাজে যা কিছু আমরা দেখি আমাদের কাছে খারাপ লাগে বললেই তো সমালোচনা করি। আবার এমনও আছে যে সমালোচনা করার জন্যই সমালোচনা করা, আবার এমনও আছে পয়সা দিলে সমালোচনা করা হয়। হ্যাঁ, পয়সা দিয়ে আমার প্রশংসাও করা হয়। ওই যে ওবায়দুল কাদের কিন্তু বলতো একটা কথা যে আওয়ামী লীগের পতন হইলে 2 লক্ষ ওই পারে চলে যাবে, 2 লক্ষর কথা বলছে। তার মানে উনি জানতো এই দেশে গৃহযুদ্ধ হবে, কারণ আওয়ামী লীগ এত জুলুম কইরা ফেলাইছে, তাদের পতন হওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁপায়া পড়বে, এই জন্যই কথা বলছিল। কিন্তু সেটা তো হয় নাই, এবং সেটা যে হয় নাই এর পিছনে অবদান আছে ভাই জামাত ইসলামের আছে এবং ছাত্র শিবিরেরও আছে। তখনও কিন্তু এনসিপির জন্ম হয় নাই, এর অনেক পরে এনসিপির জন্ম হয়েছে। দেশের পরিস্থিতি একটু ঠিক হওয়ার পর এনসিপির জন্ম হইল। আর সেই এনসিপি আজকে কোন পর্যায়ে আছে বলেন তো? এই যে শিশু, সেই দিনই জন্ম হয়েছে, আজই দেখেন সবচেয়ে বড় বিরোধী দল হয়ে গেছে। জামাতের আলোচনা একটু পিছিয়ে গেছে না? জামাতের আলোচনা আছে এই মুহূর্তে? না, নাই। এবং ওই সংসদের দিকে তাকান, বিএনপির জন্য চ্যালেঞ্জ মনে হয় জামাত ইসলামকে? মোটেও মনে হয় না। বিএনপি মনেই করে না ওনারা আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ, এবং ওনারা এমন কোনো চ্যালেঞ্জ সামনে আনতে পারে নাই যার কারণে বিএনপি এই সংসদে বিব্রত বোধ করছে। এরকম কোনো চ্যালেঞ্জ এই পর্যন্ত আসে নাই। কিন্তু দেখেন এনসিপির মাত্র 6 জন, আর জামাতে ইসলামের 70-এর উপরে সব মিলায়া, আর ওনাদের 6 জন, আরো সাথে 2 একজন থাকতে পারে। এই 6 জনের মধ্যে নাহিদ ইসলাম কথা বলে, আক্তার হোসেন কথা বলে, হাসরাত আব্দুল্লাহ কথা বলে, আর 2 একজন কথা বলে। আর ওদের কথার মধ্যে এমন এমন সত্য থাকে যে সত্যগুলা হজম করতে প্রবলেম হয়। হ্যাঁ, বিএনপির হজম করতে প্রবলেম হয়। তার মানে কি জানেন, সবচেয়ে বড় বিরোধী দল এই সংসদে কে? এনসিপি। এনসিপি বিএনপির জন্য চ্যালেঞ্জ। কেন এত জোর দিয়ে বলতেছি দেখেন, এই যে গত 4-5 দিন যে ঘটনাগুলো ঘটতেছে, একটি ছোট্ট দল, গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি ছোট্ট দল, নান্না মুন্না ছোট্ট একটা বাচ্চা, সেই দিনের তারাই আজকে দেখেন সবচেয়ে বড় দলের একমাত্র বিরোধী দল এই এনসিপি। হ্যাঁ ভাই, উঠে আসছে তো, অনেক উপরে উঠে গেছে। এর পিছনে কি কোনো জাদু মন্ত্র আছে, কোনো চালাকি আছে? হ্যাঁ, কিছুটা তো কৌশল আছেই। সেটা কার? নাসিরউদ্দিন পাটোয়ারি। তার কিছু কৌশল আছে, সে জানে কিভাবে মার্কেটিং করতে হয়। হ্যাঁ ভাই, ওইটার উপরেই তার লেখাপড়া করা। এই এনসিপি দলটাকে কিভাবে মানুষের মনের কাছে পৌঁছায় দিতে পারবে, আলোচনায় রাখতে পারবে, মিডিয়াকে ব্যবহার করে কিভাবে নিজেদের নাম ফুটাইতে পারবে, এগুলো অঙ্ক তার ভিতরে আছে, যার জন্য তার কথাবার্তার স্টাইল অন্যরকম। হ্যাঁ ভাই, উনি যদি সোজা সাজা কথা বলতো আজকে এত বিতর্ক হইতো। এই যে রাশেদ খান বলতেছে, রাশেদ খানের কথা মূল্য দিতে হবে তো, কারণ উনার উঠা বসা কার সাথে? পিএম এর সাথে। তার মানে কি জানেন, পিএম এর মনের কথা উনি তো জানে, নাহলে উনি এই কথা কেন বলবে? যে কোনো জায়গায় যাইতে পারেন আপনারা, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে নেওয়া যাবে না। এমনও হইতে পারে তার ব্যক্তিগত, এমনও হইতে পারে তার ব্যক্তিগত অভিমত, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে বলছিল না যে জুতা টানার কথা, আবার সেও কিন্তু এই অনলাইনে আইসা ওই যে শুয়োরের সাথে বাচ্চা বইলা ভাই গালাগালি যেভাবে পারছে সেভাবেই করছে। এর কিন্তু ভীষণ রাগ, এই রাশেদ খানের কিন্তু ভীষণ রাগ এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর, যার জন্য তারে খায়া দিতে চায়, তারে রাইখা যাও, তারে নিয়ে গেলে আবার মাইট দিতে পারি, এই ভয়টা ঢুকাইতে চায়। কিন্তু কথা হচ্ছে গণ অভ্যুত্থান থেকে উঠে আসা ছোট্ট একটা দলকে এত বড় দল বিএনপি কেন এতটা গুরুত্ব দিচ্ছে? শ্রীমঙ্গল থেকে ওই হবিগঞ্জ পর্যন্ত তো দেখছেন কি অবস্থা, যেভাবে পুলিশ, বিজেপি, প্লাটুনে প্লাটুন, পুলিশও ছিল ভাই 400-500, তার মধ্যে আবার মাঝখানে ছিল ছাত্র দলের ক্যাডাররা, ওনারা ছিল, সবাই মিলা কেন ওনাদেরকে রুখতে চাইলো। হামলা হয়েছে তাদের উপর, মামলা করতে যাবে, সে মামলা নিয়ে কত রকম কেলেঙ্কারি, পরে মামলা নিছে, কিন্তু এর মধ্যে আবার নতুন মামলা হয়েছে। সেটা কি জানেন? আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি আইফোন চুরি করছে, আরো কে কে জানি কি কি চুরি করছে, এরকম মামলাও হয়ে গেছে। ওই যে অতীতে শুনছিলেন না আমাদের এই যে বর্তমান যে শিক্ষামন্ত্রী, উনি নাকি ভ্যানিটি ব্যাগ চুরি করছিল, এরকম কথাই শুনছিলাম আওয়ামী লীগের আমলে। তার মানে ওইখান থেকেই উঠে আসলো এখন ওই আইফোনের মধ্যে। তার মানে চোর বানাইতে হবে, তাই না? ওকে চোর বানাইতে হবে। ওই যে বলে না, ওকে বাদ দিয়ে যাইতে হবে, নাইলে পিটুনি, ওকে বাদ দিতে হবে, মাইনাস করতে হবে। কিন্তু মাইনাস হবে না, কারণ কি জানেন?
অঙ্গাঙ্গি ভাবে জড়িত তো এনসিপির এই কয়েকটা মানুষ, অঙ্গাঙ্গি ভাবে জড়িত তো এনসিপির এই কয়জন। ওরা তো মৃত্যুর মুখ থেকে বাইচে আসছে। এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে তো তারা জড়িত ছিল। অনেক আইসা বলেন 17 বছর যাবত আমরা ভিত তৈরি করছি, আর ওই ভিতের উপরে আইসা তারা জয় ছিনিয়ে নিয়ে যাবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।